মার্ক জাকারবার্গ আর বিল গেটসের মধ্যে কমন জিনিসটা কি জানেন? দুইজনই বিলিয়নিয়ার। শুধু বিলিয়নিয়ার না, দুইজনই হচ্ছে বিলিয়নিয়ার ফার্মার্স। কিছুদিন আগে ডিনার খেতে খেতে জাকারবার্গ ভাই ঘোষণা দিলেন তিনি এখন চাষবাস করবেন, গরু চড়াবেন, দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ গরু ওয়াগিউ এবং অ্যাঙ্গাস বিফ এইটার রাখাল হবেন উনি। আর এইদিকে বিল গেটস কি বসে আছে? উনি ইউএস এর ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যান্ড ওনার্স। আচ্ছা, এখন আপনারা গেস করেন তো ওনার কত জমি আছে? অপশন এ 10,000 একর, অপশন বি 1 কোটি একর, অপশন সি 2,70,000 একর, নাকি অপশন ডি 20 বিঘা জমি? ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, কমেন্ট ডান। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2,70,000 একর। শুধু তারা না, জেফ বেজোস, ওয়ারেন বাফেট সবাই ইনভেস্ট করছে জমিতে। হঠাৎ করে এই টেক বিলিয়নাররা কৃষিতে কেন এত ইনভেস্ট করছে? তারা কি দেখতে পারছে যা আমরা সাধারণ জনগণ দেখতে পারছি না? এই সব কিছু জানতে আপনারা একদম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। দেখেন, টেক ইন্ডাস্ট্রির মানুষ যারা অনেক জায়েন্ট, তারা স্বাভাবিকভাবেই টেকে ইনভেস্ট করবে, আর্টসে ইনভেস্ট করবে, অনেকে আছে যারা ওয়েপেন ইন্ডাস্ট্রিতেও ইনভেস্ট করে, এবং এইটা ধারণা করাটাই খুবই স্বাভাবিক। বাট নাইট ফ্র্যাঙ্ক 2017 বিলিয়নিয়ার রিপোর্ট হিসাবে আর্টস আর রিয়েল স্টেটের পর বিলিয়নিয়ারদের সবচেয়ে পছন্দের ইনভেস্টমেন্ট হচ্ছে ফার্মল্যান্ড। অ্যান্ড যদি কেবলমাত্র লাস্ট 5 বছরের কথা হিসাব করি, তাহলে ফার্মল্যান্ডে বিলিয়নিয়ারদের ইনভেস্ট বেড়েছে 60%। যেমন জাকারবার্গ হাওয়াইয়ে তার এক্সিস্টিং 1500 একর জমির সাথে প্রায় $17 মিলিয়ন খরচ করে আরও এক্সট্রা 110 একর জমি কিনেছে। সে রিসেন্টলি ইভেন গরুর খামারও দিল। জেফ বেজোস, থমাস পিটার ফ্লাই, আপনি যে বিলিয়নিয়ারের নাম নেন না কেন, সবাই হুট করে জমি কেনার দিকে নজর দিচ্ছে। সেদিন ফেসবুকে স্ক্রোল করতে করতে হঠাৎ করে সুভাষিস ভৌমিক ভাইয়ের একটা পোস্ট চোখে পড়লো। দেখলাম ভাইয়া লিখেছেন যে তার অ্যাডভেঞ্চার ফিকশন এই জনরার বই তার খুবই পছন্দ। সো ভাবলাম যে আচ্ছা, ভাইয়াকে তো একটা বই গিফট করাই চাই, কিন্তু কোথা থেকে অর্ডার করব? তখন পিবিএস এর কথা মনে পড়লো। কারণ পিবিএস এ মাত্র একটা ক্লিকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বই ফাস্টেস্ট টাইমে ডেলিভারি দেওয়া পসিবল। নিজস্ব ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকায় অন্যদের থেকে বই কালেকশন করারও ঝামেলা নেই। এছাড়াও পিবিএস এ রয়েছে ফরেন বইয়ের লার্জেস্ট কালেকশন। যে কোনো অরিজিনাল ফরেন বই আপনি সহজেই পিবিএস থেকে পেয়ে যাবেন। আবার পিবিএস এ আপনি কোনো ফরেন বইয়ের রিকোয়েস্ট সাবমিট করলে সেটাও আপনাকে সংগ্রহ করে দেওয়া যাবে। বাই দ্য ওয়ে, আমার কাছে মনে হয় ভাইয়ার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইগুলা অনেক পছন্দ হবে। সো চলেন আজকে আমরা ভাইয়ার জন্য একটা বই অর্ডার করে ফেলি। প্রথমে আমরা পিবিএস এর ওয়েবসাইটে যাব, তারপরে অল ক্যাটাগরিসে ক্লিক করব। এরপর ক্যাটাগরি পেজে গিয়ে 3 নাম্বার পেজে উপন্যাস ক্যাটাগরি সিলেক্ট করে ফেলবো। উপন্যাসের পেজে গিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখে এইখানে ক্লিক করতে হবে। এরপর দূরবীন উপন্যাস ক্লিক করতে হবে। এর পরের পেজে গিয়ে বাই নাও অপশনে ক্লিক করলে তার পরের পেজে চেক আউট অপশন আসবে। চেক আউট অপশনে ক্লিক করলে শিপিং অ্যাড্রেস আর অর্ডার সামারি আসবে। সেখানে ঠিকানা দিয়ে নিচে পেমেন্ট মেথড সিলেক্ট করে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে। বাস, দ্যাটস ইট। শুভাশিস ভাই জানাবেন বইটা আপনার কাছে কেমন লেগেছে, আর আপনিও চাইলে খুব সহজেই পিবিএস থেকে বই অর্ডার করে ফেলতে পারবেন। হুট করে দল বেঁধে বিলিয়নিয়াররা এত বেশি ইনভেস্ট করছে কেন ফার্মল্যান্ডে? এটার প্রথম কারণ হচ্ছে প্যান্ডেমিক। কোভিডের পর থেকে ইউএসএতে সব কিছুর জিনিসের দাম একদম বাড়া শুরু করেছে। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট অনেক বেশি বাড়াই দিয়েছে এবং 2006 সালের পর থেকে গত বছরের এপ্রিল মাসের ইন্টারেস্ট রেট সবচাইতে হাইয়েস্ট ছিল। এই সব কিছুর সাথে ইনফ্লেশন রেটও কিন্তু বাড়তেছে হুড়হুড় করে। এখন এইটা কিন্তু জাস্ট আমেরিকার কাহিনী না, সারা বিশ্বেই এইটা হচ্ছে। যে কারণে অনেক হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল, মানে যাদের $1 মিলিয়ন উপর লিকুইড অ্যাসেট আছে, তারা সবাই অন্যান্য সোর্স খুঁজতেছে ইনভেস্ট করার জন্য। এমন একটা অ্যাসেট যেটা কিনা দুনিয়া যে অবস্থায় থাকুক না কেন এইটার দাম বাড়তেই থাকবে, এবং এই জায়গাতে ফার্মল্যান্ড বা এগ্রিকালচারাল সেক্টরটা চলে আসে। তবে এই পার্টটা বলার আগে আরেকটা জিনিস নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে ইন্টারেস্ট হেজিং অ্যাসেট।
হেজ মানে হচ্ছে খুবই সিম্পল ভাষায় বেড়া দেওয়া, অর্থাৎ এমন একটা অ্যাসেট যেটা কিনা আপনাকে ইনফ্লেশন থেকে রক্ষা করবে বা বাঁচাবে। গত 5 দশকের ডেটা অ্যানালাইসিস করে দেখা যায় ফার্মল্যান্ডের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI অন্য যে কোনো সেক্টরকে আউট পারফর্ম করে অন অ্যান এভারেজ 7.74% করে। NCREI ফার্মল্যান্ড ইন্ডেক্সের ডেটা হিসেবে 2022 সালে যখন ইনফ্লেশন রেট 8% ছিল তখন ফার্মল্যান্ডের ভ্যালু বেড়েছিল 10.2%। তার মানে ফার্মল্যান্ডের ভ্যালু ইনফ্লেশনের সাথে ম্যাচ করে এর থেকেও বেশি রাইজ করে। কিভাবে? এক কথায় বলতে গেলে ডাইভার্সিফিকেশন। দেখেন, ইনফ্লেশন হেজিং অ্যাসেট কিন্তু অনেক আছে, কিন্তু ফার্মল্যান্ডের মতো ডাইভার্স কোনোটাই নাই। জমি কিনে আপনার যা ইচ্ছা, যেটা আপনার মন চায় আপনি সেটাই করতে পারবেন। ইভেন আপনি যদি ফেলাইও রাখেন তা আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কিভাবে? আপনি জমিটা লিজ দিয়ে দিতে পারেন অন্য কাউকে। ম্যাটার অফ ফ্যাক্ট, আমেরিকার 80% জমির মালিক নিজেরা সে সকল জমিতে কাজই করে না, তারা সব লিজ দিয়ে দেয়। সো বেসিক্যালি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থেকে আপনারা বছরের পর বছর বিনা পরিশ্রমে বা বিনা শ্রমে রেভিনিউ জেনারেট করছেন। একই সাথে যখন ইনফ্লেশন বাড়তে থাকে তখন কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। জিনিসপত্রের দাম বাড়লেও কৃষকেরাও তাদের প্রোডাক্ট কিন্তু বেশি দামে বেচতে পারবে, অর অ্যাটলিস্ট এইটাই হওয়া উচিত আর কি। তো এখন প্রশ্ন করতে পারেন যে বাজারে তো জাস্ট কৃষি পণ্যের দাম বাড়ছে, ব্যাপারটা তা না, সার, কীটনাশক এসবেরও তো দাম বাড়বে, রাইট? হ্যাঁ, বাট পাবলিক পারসেপশন থাকে এইটা যে কৃষি থেকে অনেক টাকা জেনারেট হচ্ছে, সো জমির দাম বাড়তে থাকে। অ্যান্ড এইটা জাস্ট কিন্তু থিওরিটিক্যাল কথা না, আপনারা চাইলে গুগল করতে পারেন, আপনারা রিসার্চ করে এই জিনিসগুলো বের করে ফেলতে পারেন। এই আর্টিকেলটায় কিভাবে ফার্মল্যান্ড ইনফ্লেশনের বিরুদ্ধে বেস্ট পারফর্মিং হেজিং অ্যাসেট সেইটাই দেখাছে। ওয়ার্স্ট পারফর্মিং কে জানেন? গোল্ড। বাট এইটা কিন্তু একমাত্র রিজন না যেটার কারণে বিলিয়নিয়াররা এত বেশি ফার্মল্যান্ড কিনতেছে। সেকেন্ড রিজনটা হচ্ছে প্রাইসিং ভোলাটিলিটি। যখন আপনি কোনো অ্যাসেটের পিছনে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার একটা এক্সিট স্ট্র্যাটেজি থাকতে হবে। যেমন ধরেন, শেয়ার মার্কেটে বেশ কিছু শেয়ারে আপনার ইনভেস্টমেন্ট আছে, মার্কেটের খারাপ দিন যাচ্ছে, আপনার এখন উচিত ওয়েট করা যে কখন মার্কেট রিবাউন্ড করবে। রিবাউন্ড করলে আপনি ছেড়ে দেবেন সেই শেয়ারটা। বেশিরভাগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রাইস ভোলাটিলিটি এটা কিন্তু কনসিডার করতে হবে। প্রাইস ভোলাটিলিটি এই জিনিসটা কি? মানে কোনো কিছু স্থিরভাবে বাড়তেছে ব্যাপারটা এমন না। কখনো আমরা দেখেছি না যে শেয়ারের উঠছে নামছে, উঠছে নামছে। এটা যে কোনো ইনভেস্টমেন্টে, গোল্ডের ক্ষেত্রে বলেন, আপনি যে কোনো ইনভেস্টমেন্টের যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন উপরে হইতেছে নামতেছে, উপরে হইতেছে। এমন না যে কি আস্তে 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 করে খালি বেড়েই চলেছে বা আস্তে 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 কমে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। ফার্মল্যান্ডের ক্ষেত্রে কিন্তু প্রাইস ভোলাটিলিটি কনসিডারেবলি অনেক লোয়ার দেন আদার অ্যাসেট ক্লাস। অর্থাৎ ফার্মল্যান্ড এমন না যে কি আজকে অনেক বেশি দাম বেড়ে গেল, তারপর আবার হঠাৎ করে অনেক বেশি দাম কমে গেল। মানে যেটা আমরা দেখতে পারি, লেটস সে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সময় $70,000 পার বিটকয়েন হয়ে গেল, আবার এক সময় $3,000 হয়ে যায়, একবার $10,000 হয়ে যায়। এই যে এত উপর নিচ, এটা কিন্তু ফার্মল্যান্ডের ক্ষেত্রে আমরা এটা দেখি না। আনলেস এন্ড আনটিল আপনার ফার্মল্যান্ড, লেটস আপনি কিনছেন শার্নেবল, আমি কি প্রনাউন্সিয়েশন ঠিক মতো করতেছি না জানি না, শার্নেবল, যাই হোক, আপনি বুঝতেছেন আমি কিসের কথা বলতেছি। আপনার ফার্মল্যান্ড কমার কোনো প্রশ্নই উঠে না, কারণ এটা একটা ফাইনাইট রিসোর্স। এটার মোটামুটি ধরে রাখা যায় এটার দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। যেহেতু ইনফ্লেশনের সাথে রিলেট করে এই জমির দাম বাড়ে, সো ফিউচার প্রাইসও মোটামুটি প্রেডিক্টেবল। বাট সবচেয়ে বড় রিজনটা যেটা, সেটা হইতেছে ফিউচার ডিম্যান্ড। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনসের রিপোর্ট হিসাবে 2050 নাগাদ আমাদের ফুড প্রোডাকশন ইনক্রিজ করতে হবে 50%। বাট একই সাথে বিশ্বের পপুলেশনও প্রায় 10 বিলিয়নে পৌঁছাবে, কারণ যত দিন যাবে মানুষ বাড়বে, বড় বড় বিল্ডিং বানাবে, ফ্যাক্টরি বানাবে, সো ফার্মল্যান্ডগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং এই এক্স্যাক্ট রিজনে ফার্মল্যান্ডের ডিম্যান্ডও বাড়বে। তো সেই সময় যে সকল মানুষদের হাতে এই সব জমি জমা এবং এইটা যখন কন্ট্রোল করবে, এই সেক্টরটা কন্ট্রোল করবে, তারা কিন্তু প্রচুর টাকা কামাবে। আবার এই ব্যাপারটা কিন্তু সবার জন্য খাটে না। আপনাদের মাথায় রাখতে হবে যে যাদের নিয়ে আমরা কথা বলতেছি তারা কিন্তু বিলিয়নিয়ার, এদের হাতে খরচ করার মতো কোনো টাকার অভাব নাই। সো তারা এখন থেকে 50 থেকে 60 বছরে দুনিয়া কোন দিকে যাচ্ছে, কি হইতে পারে, সেটা নিয়ে তারা খরচ করতেছে, ইনভেস্ট করতেছে, এখন থেকে রেডি হচ্ছে। 50-60 বছর পরে যে তারা বেঁচে থাকবে কিনা, নো ওয়ারিজ। ওয়ারেন বাফেটের যে কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে শেয়ার হোল্ডার্সদেরকে একটা চিঠি লিখেছে এই ফার্মল্যান্ড নিয়ে। সেখানে ওয়ারেন বাফেট কী বলে জানেন?
I needed no unusual knowledge or intelligence to conclude the investment had no downside and potentially had substantial upside. সোজা বাংলা ভাষায় উনি যেটা বুঝাইছে, ভাই কোনো রিস্ক নাই, ইনভেস্ট করো, প্যারা নাই কোনো, ইনভেস্ট করতে থাক। ইভেন একটা ইন্টারভিউতে ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি পৃথিবীর সব গোল্ড কিনবা নাকি ফার্মল্যান্ড? গেস করেন উত্তর কী ছিল? ফার্মল্যান্ড। এখন বিলিয়নিয়াররা যে ফার্মল্যান্ড কিনতেছে এটা নিয়ে তো কনস্পিরেসি থিওরির কোনো অভাব নাই, বাট সেইগুলোতে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে সেই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, সেই বিলিয়নিয়ারদের বাদে ইন্ডিভিজুয়ালি যদি আমরা কেউ ইনভেস্ট করি সেই ক্ষেত্রে রিস্ক কতটুকু। ফার্স্টলি আপনাকে হিউজ পরিমাণে টাকা ঢালতে হবে বা টাকা ইনভেস্ট করতে হবে, অ্যান্ড এই টাকা ঢালাটাও আপনার ইচ্ছা মতো কিন্তু হবে না। লাইক ধরেন আপনি একটা জমি কিনছেন, সেই জমির মধ্যে যা আছে সব আপনার, কিন্তু কিছু একটা আপনার ধরেন পছন্দ না, আপনি বাদ দিয়ে দিবেন, সেটা কিন্তু হবে না। রিটার্ন ভালো আসবেই, বাট এই ভালোটা আবার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। আপনার ইনভেস্টমেন্ট যদি ডাইভার্সিফাইড না হয় তাহলে ফার্মল্যান্ড একা কভার করতে পারবে না হয়তো, যদি মার্কেট খুব খারাপ থাকে, কারণ এই রিটার্নটাও আপনার ম্যানেজমেন্টের উপর অনেক ডিপেন্ডেন্ট। একটু এক্সপ্লেন করি। বিল গেটসকে ফার্মল্যান্ড কেনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সে বলেছিল তার টার্গেট এফিসিয়েন্সি বাড়ানো। সো আপনার জমি এফিসিয়েন্টলি ইউজ না হলে এখান থেকে রিটার্ন একদম জিরো, আনলেস আপনি সেটা বেচে দেন। বাট বেচে দিলেও তো সেটা আপনার হাত থেকে বাইরে হয়ে গেল এবং সেটা জাস্ট গন হয়ে গেল। আপনার একটা টিম লাগবে যারা এগ্রিকালচার বুঝে, ম্যানেজমেন্ট বুঝে। সো আনলেস আপনার কাছে এখন কয়েক কোটি টাকা আছে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার জন্য, আপনার এই ফিল্ডে লাফায় পড়াটা হয়তো উচিত হবে না। নাও ফর দ্য কনস্পিরেসি থিওরিজ, মার্ক জাকারবার্গ হাওয়াই $270 মিলিয়ন খরচ করে 5,000 স্কোয়ার ফুট জায়গা নিয়ে বিশাল একটা কম্পাউন্ড বানাচ্ছে, আর এই কম্পাউন্ডের নিচে বিশাল একটা বাংকার বানাইছে। ফুড স্টোরেজ, সেলফ সাস্টেইনিং পাওয়ার সোর্স, ব্লাস্ট প্রুফ ডোর সহ কি নাই, মানে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও মার্ক জাকারবার্গের এই বাংকারের কিছুই হবে না, টিকে যাবে সে। অ্যান্ড এই জায়গা থেকেই কনস্পিরেসি শুরু হয় যে বিলিয়নিয়াররা ফার্মল্যান্ড কিনতেছে যেন নিজেদের সেফটির জন্য এইরকম আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার ক্রিয়েট করতে পারে। অ্যান্ড এরপর আসে প্যারানয়া, যে এইসব বিলিয়নিয়াররা মনে হয় একটা স্পেশাল কোনো ইন্টেল আছে, ইন্টেল পাইছে যে সামনে মনে হয় দুনিয়ার খুব বড় কোনো বিপর্যয় সামনে আসতে পারে। এবং রেডিটে আপনি এরকম কোটি কোটি থিওরি পাবেন। এগুলো এতটাই ফেমাস হয়ে গেছিল যে বিল গেটসকে ডাইরেক্ট জিজ্ঞেসও করা হয়েছিল এই ব্যাপারে, অ্যান্ড উনি খুবই কড়াকড়িভাবে এটা সমালোচনা করেছেন। এবং এটা করার ফলে কি হয়েছে জানেন, এটা আলোচনা আরও বেশি বেড়ে গেছে। এখন রিজন যেটাই হোক না কেন, আমরা লজিক্যালি চিন্তা করলে বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গের মতো বিলিয়নিয়ারদের জন্য আসলে ফার্মল্যান্ডে ইনভেস্ট করাটা খুবই বুদ্ধিমানের একটা কাজ। আমাদের এখান থেকে শিখার কি আছে, যে আমরাও ইনভেস্ট করব কিন্তু অল্প করে, বুঝে শুনে। অ্যান্ড ইনভেস্ট করার আগে মেক শিওর করবো যেন যেই জমিটা আমরা কিনছি সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো কিনা।